2007 সালে নন্দিত নির্মাতা মুস্তফা সরওয়ার ফারুকী বাংলাদেশের ড্রামা সিরিজের ইতিহাসে এক আলোড়ন তুলেছিলেন পলিটিক্যাল থ্রিলার 420 বানিয়ে। দুর্দান্ত হাস্যরসের আড়ালে তিনি তুলে ধরেছিলেন সমকালীন রাজনীতির কুটচালের গল্প। 420 শব্দটার মানে তো আমরা মোটামুটি সবাই জানি। বাংলাদেশের আইনের পেনাল কোডের 420 ধারায় প্রতারণা, বিশ্বাসভঙ্গ বা সোজা কথায় চিটিংয়ের শাস্তি সম্পর্কে বলা আছে। তাই আমাদের সমাজে কারো স্বভাবগত প্রতারণা করার অভ্যাস থাকলে তাকে আমরা 420 বা 420 বলে থাকি। সময়ের সাথে রাজনীতির ধারা বদলেছে। 2007-এর রাজনীতিতে যতটুকু প্রতারণা ছিল, পরিচালকের মতে বর্তমান রাজনীতিতে প্রতারণা বেড়েছে তার দ্বিগুণ। এজন্যই এখন তিনি নির্মাণ করেছেন আরেকটি পলিটিক্যাল থ্রিলার ড্রামা সিরিজ 840, অর্থাৎ 420-এর দ্বিগুণ 840। আপনি যদি একটু রাজনৈতিক সচেতন হন তাহলে সিরিজটি দেখতে দেখতে আপনার অনেকের কথাই মনে পড়বে, মানে অনেকের সাথেই ঘটনার সাদৃশ্য খুঁজে পাবেন। সিরিজের কাহিনীর পটভূমি গড়ে উঠেছে ফুলমনিরহাট নামের একটা পৌরসভার মেয়র নির্বাচনকে কেন্দ্র করে। ক্ষমতাসীন দলের রাজনীতি করা কাজী ডাব্লিউ নামের এক নেতা গত 2 ইলেকশন ধরে এক প্রকার জবরদস্তি করে বসে আছেন এলাকাবাসীর ঘাড়ের ওপর। এর মধ্যে নিজের ক্ষমতা ব্যবহার করে তিনি পরপর 2 নির্বাচনে ভয়ঙ্কর লেভেলের কারচুপি করেছেন। এক নির্বাচনে পেয়েছেন 103% ভোট, আরেকটাতে 98%। যদিও এলাকাবাসীর বেশিরভাগই ভোট কেন্দ্রে ভোট দিতে যায়নি। নির্বাচনে এরকম বোকার মতো দৃশ্যমান চুরি করায় প্রধানমন্ত্রী ডাব্লিউ এর ওপর নাখোশ হয়ে গেছে। সাধারণত বেশি নাম্বার পেলে শিক্ষকরা খুশি হয়, তবে ভোট বেশি পাওয়ায় ডাব্লিউ এর উপরে সরকারের সবাই মোটামুটি নাখোশ। সবাই বলছে এবার বাতাস উল্টো, মেয়র নির্বাচন নাকি ফেয়ার করার জন্য নির্দেশনা এসেছে। ডাব্লিউ এর মাথায় অবশ্য ধরে না, যেখানে জাতীয় নির্বাচন হয় সাজানো, সেখানে একটা মেয়র নির্বাচনের পেছনে কেন পড়ল রাষ্ট্রের নেতারা। প্রত্যেক নেতার কিছু ডানহাত বামহাত ইত্যাদি সাপোর্ট থাকে। ডাব্লিউ এর ডানহাত হলো জাকির। ডাব্লিউ এর হয়ে যাবতীয় খারাপ কাজ, যেমন চাঁদাবাজি, খুন খারাপি, সবকিছুর নেতৃত্ব দেয় সে। তার একজন বুদ্ধিবৃত্তিক সহযোগী আছে যার নাম ছানাদা। ডাব্লিউ সাহেবের বিরোধী দলে আছে তার আপন বড় ভাই কাজী হাবলু, আর হাবলুর দলের ছাত্র নেতা হলো সুমন। এই দুইজনই মূলত তার প্রতিদ্বন্দ্বী। সরকারি দলের চাপে পড়ে তারা ইদানিং মাঠের রাজনীতি তেমন একটা করতে পারছেন না, তাই বেছে নিয়েছে সাইবার যুদ্ধ। ডাব্লিউ এর সব ফেসবুক পোস্টে দল বেঁধে বিরোধী দলের ছেলেরা হাহা রিয়্যাক্ট দিয়ে যায়। এমনকি মসজিদ উদ্বোধনের ছবিতেও সবাই হাহা রিয়্যাক্ট দেয়। ডাব্লিউ সিদ্ধান্ত নেয় এখন থেকে ফেসবুকে যারা হাহা দিবে তাদের ট্রেস করে ডিজিটাল আইনে মামলা দেবে। ডাব্লিউ এর দলের এক ছেলে যার নাম ছিল নাদিম, সে আবার এই খবরটা জানিয়ে দেয় বিপক্ষ দলের ছাত্রনেতা সুমনকে। কিন্তু সমস্যা হলো ডাব্লিউ তার পৌরসভার সবার ফোনে বাধ্যতামূলকভাবে নগর সেবা নামের একটা অ্যাপ ইনস্টল করিয়েছিল, আর সেই অ্যাপের মাধ্যমে ডাব্লিউ সবার ফোনে আড়ি পাতত। নাদিম যে তার বিরোধীদের হয়ে কাজ করছে সেই খবরটাও ডাব্লিউ তার সাইবার টিমের মাধ্যমে জেনে যায়। যদিও ধরা পড়ে যাওয়ার পর নাদিম ডাব্লিউ এর কাছে প্রচুর মাপ চায়। ডাব্লিউ সবার সামনে এমনিতে মাপ করে দেওয়ার ঘোষণা দেয়, কিন্তু অন্যদিকে জাকিরকে আদেশ দেয় নাদিমকে একটা শিক্ষা দেওয়ার। পরে রাতের আধারে জাকির ব্যাপকভাবে মারধর করে নাদিমকে। হাসপাতালে ভর্তি করানো হলে কিছু সময় পরেই ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। নাদিমের মৃত্যুর পর নড়ে চড়ে বসে ডাব্লিউ এর বড় ভাই হাবলুর দল। এই ইস্যুতে তারা নাদিমের বাবাকে দিয়ে হত্যা মামলা করাতে চায় ডাব্লিউর বিরুদ্ধে, কিন্তু এত বড় প্রভাবশালী লোকের বিরুদ্ধে মামলা করার সাহস পায় না নাদিমের বাবা। পরদিন অবশ্য অন্য খেলা খেলে দেয় ডাব্লিউ। নাদিমের লাশ বাড়ি নিয়ে যাবার সময় জাকির তার চাচাকে ভয় দেখিয়ে নাদিমের লাশ নিয়ে আসে ডাব্লিউ এর বাড়িতে। সেই সাথে ডাকা হয় সব সাংবাদিকদের। সবার সামনে ডাব্লিউর লাশ জড়িয়ে কান্নাকাটি করে এবং এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে। আর নাদিম হত্যার দায় তার রাজনৈতিক প্রতিপক্ষ কাজী হাবলুর উপরে চাপিয়ে দেয়। এভাবে করে পাবলিক সিম্প্যাথি নিজের দিকে টেনে নিয়ে নাদিম হত্যার ঘটনা থেকে নিজেকে আড়াল করে ফেলে ডাব্লিউ। তবে জাকিরকে ডেকে আচ্ছা মতো বকে দেয় সে। নাদিমকে ভয় দেখাতে বললেও জাকির এভাবে পিটিয়ে মেরে ফেলবে সেটা সে জানত না। এই ঘটনাটা তার রাজনৈতিক ক্যারিয়ারে নতুন সমস্যা তৈরি করে দিয়েছে। ডাব্লিউ এর আপন বড় ভাই হাবলু তার রাজনৈতিক প্রতিপক্ষ। ডাব্লিউ 4 মাস আগে জাকিরকে পাঠিয়েছিল তার ভাইকে শেষ করতে, কিন্তু জাকিরের ভুলের কারণে কাজী হাবলুর জায়গায় মারা যায় তার স্ত্রী। এই ব্যাপারটা নিয়েও ব্যাপক চাপে আছে ডাব্লিউ। এর মধ্যে আবার এই নাদিমের মৃত্যুর ঘটনা।
সব মিলিয়ে ৪ মাসে দুটো বড় রাজনৈতিক খুনের কারণে সরকার পক্ষ ডাব্লিউর উপরে ভীষণ ক্ষেপে যায়। পরিস্থিতি কন্ট্রোল করতে না পারায় স্থানীয় এমপি এসে ডাব্লিউকে বলে, প্রধানমন্ত্রী বলে দিয়েছে এবারের মেয়র ইলেকশন ফেয়ার হবে। নির্বাচন পরিচালনা করার জন্য এই জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বৈঠক বসায় মেয়র ডাব্লিউ। এই মুহূর্তে মানুষের মনোযোগ ঘুরিয়ে ফেলতে হবে, বোঝাতে হবে নির্বাচনের চেয়েও বড় সমস্যা তাদের জীবনে আছে। তাই ডাব্লিউ প্রস্তাব করে স্থানীয় সনাতন পাড়া বস্তিতে আগুন লাগিয়ে দেওয়ার। আগুন লাগানোর পর দিন সে নিজেই রিলিফ দেওয়া শুরু করবে। মানুষের একটা পজিটিভ সাপোর্ট পেয়ে যাবে সে তখন। তবে জাকির মনে করিয়ে দেয়, কিছুদিন আগে কাজী হাবলুর বউ মারা যাবার পরেও একই বস্তিতে আগুন ধরিয়ে মানুষের মনোযোগ সরিয়েছিল ডাব্লিউ। কাজেই একই বস্তিতে বারবার আগুন লাগালে মানুষের সন্দেহ হতে পারে। ডাব্লিউর দলে একজন শিক্ষক ছিলেন যিনি বুদ্ধিজীবী মোজাফফর নামে পরিচিত। তিনি নতুন একটা বুদ্ধি দেন। সম্প্রতি এক নতুন বেসুরো সঙ্গীত শিল্পীর আবির্ভাব ঘটেছে। এক ধনী বৃদ্ধ লোক যার নাম মাহমুদুর রহমান, তিনি তার বেসুরো গলা নিয়ে গান গাওয়া শুরু করেছেন। মিউজিক ভিডিওতে সাথে থাকে ইয়াং নারী মডেল। কোনোভাবে এই মাহমুদুর রহমানকে ফুলমনিরহাট এলাকাতে এনে লাইভ করাতে পারলে এলাকার মানুষের মনকে ডাইভার্ট করতে পারবে। তবে মাহমুদুর রহমানকে লাইভ করার প্রস্তাব দিলে তিনি রেগে যান, কারণ টিভিতে অটো টিউন দিয়ে গান রেকর্ড করে বাজানো গেলেও লাইভে অটো টিউন মারা সম্ভব নয়। অবশেষে ডাব্লিউ সিদ্ধান্ত নেয় সে নিজেই ভাইরাল হয়ে যাবে। লোকজন নিয়ে স্থানীয় একটা ডোবা পরিষ্কার করার মিশনে নামে সে। মিডিয়া ব্যাপক কাভারেজ দেয় সেই ঘটনার। আপাতত মানুষের নজর অন্যদিকে ঘুরিয়ে ফেললেও শেষ রক্ষা হয় না, কারণ সরকার তার দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। যতদিন তার মাথার উপরে প্রধানমন্ত্রীর আশীর্বাদ ছিল ততদিন কোনো কিছুই তাকে স্পর্শ করতে পারেনি। আর এখন সেই আশীর্বাদের হাত সরে যাওয়ায় দুদকের অফিসাররা আসে ডাব্লিউ সাহেবের সম্পত্তির হিসাব চাওয়ার নোটিশ নিয়ে। আর সেই সাথে ফুলমনিরহাটের ডিসিও চেঞ্জ করে দেয়া হয়। নতুন ডিসির নাম শেফালি হালদার। তিনি খুবই বোল্ড প্রকৃতির হলেও তার স্বামী মাধব হালদার বেশ লুজ টাইপের একজন লোক। নিজেকে পরিচয় দেয় ফার্স্ট লেডি হিসাবে। বিভিন্ন দেশে প্রেসিডেন্টের স্ত্রীকে ফার্স্ট লেডি বলা হয়। আর মাধব সাহেব ডিসির স্বামী হয়ে নিজেকে ফার্স্ট লেডি দাবি করেন। ডাব্লিউ এর লোকেরা নতুন ডিসির বাসায় মিষ্টি পাঠালেও ডিসি ম্যাডাম সেগুলো ফেরত পাঠিয়ে দেন। তবে আমরা হাবে ভাবে বুঝতে পারি তার স্বামী মাধব এ সমস্ত তেলবাজি বেশ ভালোই পছন্দ করে। এদিকে হঠাৎ করে সরকার এভাবে তার উপরে ক্ষেপে যাওয়ায় কিছুটা সন্দেহ পড়ে যায় ডাব্লিউর। তার ধারণা তার ঘনিষ্ঠ কেউ সরকারি কোনো মন্ত্রী এমপির কাছে তার ব্যাপারে উল্টাপাল্টা কথা বলেছে। তখন সে সেই পুরনো পদ্ধতি অ্যাপ্লাই করে, অর্থাৎ ডিভাইড অ্যান্ড রুল। সে তার ডানহাত জাকিরের উপর নজর রাখার জন্য আরেক সহচর সুজনকে দায়িত্ব দেয়। সুজনের কাছে জাকিরের ব্যাপারে অনেক উল্টাপাল্টা কথা বলে কান ভারী করেছে। আবার ডাব্লিউ সাহেবের পরে মেয়র নির্বাচনে জাকিরই হবে মেয়র, এই লোভ দেখিয়ে জাকিরকেও লাগিয়ে দেয় সুজনের ওপর নজরদারি করার জন্য। অর্থাৎ দুই দিক থেকেই সে আড়ি পাতার ব্যবস্থা করে রাখে। সেই সাথে নিজের একটা সেফ এক্সিট প্ল্যান রেডি করে ডাব্লিউ সাহেব। যদি সরকার তাকে একেবারেই ছাড় না দেয় এবং দুদক তার অবৈধ সম্পত্তিগুলোর খোঁজ পেয়ে যায়, তাহলে যাতে সময় মতো সে পালিয়ে যেতে পারে সেজন্য দুবাইতে নিজের সেকেন্ড হোম করার সিদ্ধান্ত নেয় সে এক লোকের খোঁজ পায় যার নাম হচ্ছে কাশেম। এই লোকটির দুবাইতে সোনার ব্যবসা আছে, তাই সে সোনা কাশেম নামে পরিচিত। এই সোনা কাশেম বিভিন্ন ভিআইপি ব্যক্তিদের অবৈধ টাকা দুবাইতে ইনভেস্ট করার ব্যবস্থা করে দেয়। ডাব্লিউ এই কাশেমের সঙ্গে দেখা করে এবং নিজের অবৈধ অর্থ দিয়ে দুবাইতে একটা বিলাসবহুল ফ্ল্যাট কেনার সিদ্ধান্ত নেয়। কাশেম অবশ্য তার ভিআইপি ক্লায়েন্টদের ভালোই সার্ভিস দিয়ে থাকে, কারণ ইনভেস্টমেন্টের ডিল পাকাপাকি হবার পর ডাব্লিউ সাহেবের জন্য সে রেডি রেখেছিল লাল ভ্যানিটি ব্যাগ, অর্থাৎ বিনোদনের ব্যবস্থা। স্বামীর এই হঠাৎ বাইরে রাত্রি যাপনের ঘটনায় ডাব্লিউ সাহেবের স্ত্রী শৈলী বেশ ক্ষেপে যায়। তার কথা হলো, চেনা নেই জানা নেই এই কাশেমের কাছে কেন ডাব্লিউ এতগুলো টাকা দিচ্ছে দুবাইতে ইনভেস্ট করার জন্য। ডাব্লিউ অবশ্য বুঝতে পারে হঠাৎ করে কাশেম তার কাছে এত প্রিয় হয়ে যাওয়ায় তার ডান হাত জাকির হয়তো তার স্ত্রীর কান ভারী করেছে। তবে গত রাতে বিনোদনের স্বাদ পাবার পর থেকে ডাব্লিউর মনে কাশেমের প্রতি একটা আস্থা জন্ম নিয়েছে। আসলে রাজনীতিতে কার জায়গা কখন পূরণ হয়ে যায় বলা মুশকিল। হঠাৎ করে কাশেম ডাব্লিউ সাহেবের এত কাছাকাছি চলে আসায় জাকির কিন্তু আসলেও বেশ টেনশনে পড়ে গেছে। একদিন কাশেমকে পার্টি অফিসে একা পেয়ে তার লোকজনকে নিয়ে ঘিরে ধরে এবং ভরা মজলিসে তার সহচর মিলনকে দিয়ে কাশেমের লুঙ্গি খুলে তাকে অপদস্থ করে। এর মধ্যে হঠাৎ করে ডাব্লিউ পার্টি অফিসের দিকে আসতে থাকে। তখন সবাই মিলে কাশেমকে লুঙ্গি পরতে বললেও সে পরে না। এই অবস্থায় জাকির পড়ে যায় আরেক সমস্যায়।
ডাব্লিউ এসে যদি দেখে তার প্রাণপ্রিয় সোনা কাশেম লুঙ্গি খোলা অবস্থায় দাঁড়িয়ে আছে, তাহলে তো আরেকটা সিন ক্রিয়েট হয়ে যাবে। তখন সবাই মিলে কাশেমকে ধরাধরি করে রুমের ভেতরে ঢুকিয়ে জোর করে লুঙ্গি পরায়। কিছুক্ষণের মধ্যেই সবাই বুঝতে পারে কাশেম আসলেও ডাব্লিউ সাহেবের কাছে অনেক প্রিয়। যখন ডাব্লিউ তার দীর্ঘদিনের সঙ্গী ছানাদাকে চেয়ার থেকে উঠে যেতে বলে কাশেমকে বসার জায়গা করে দেওয়ার জন্য। এদিকে নতুন ডিসি ম্যাডাম নির্বাচনের আগে সব মেয়র পদপ্রার্থীদের সাথে আলোচনা সভায় বসতে চান। সেখানে উপস্থিত থাকে কাজী হাবলু এবং তার ছাত্রনেতা সুমন। আর বর্তমানের মেয়র ডাব্লিউ সাথে নিয়ে আসে অনেকগুলো ডামি প্রার্থী, অর্থাৎ ডাব্লিউ নিজের দলের লোকদেরই বিভিন্ন মার্কা দিয়ে মেয়র নির্বাচন করাবে, যাতে সবাই ভাবে নির্বাচন অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। তবে ছাত্রনেতা সুমন এটার প্রতিবাদ করে, এভাবে করে ডামি প্রার্থী দিয়ে ইলেকশন করার কোনো মানে হয় না। এসব নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে মত বিনিময় সভার ভেতরে গ্যাঞ্জাম লেগে যায়। পরে অবশ্য বাইরে এসে ডাব্লিউ সাহেব সুমনকে শাসিয়ে যায়। বিরোধী দলের লোক হয়ে এখনও বাক স্বাধীনতা তো দূরে থাক, সে যে মলমূত্র ত্যাগের স্বাধীনতা পাচ্ছে এটা দিয়েই তো তার খুশি থাকার কথা। যাই হোক, সুমনকে যতটা আপোষহীন ছাত্রনেতা বলে মনে হয়েছে, তারও কিন্তু কিছুটা দুর্বলতা আছে। সে প্রায়ই তার গার্লফ্রেন্ড লিলিকে নিয়ে বিভিন্ন জায়গাতে রুম ডেটে যায়। এরকমভাবেই গার্লফ্রেন্ডের বান্ধবীর বাসাতে রুম ডেটে যাবার সময় তাকে দেখে ফেলে কাশেমের লোকেরা। তারা যখন লীলা খেলায় মত্ত ছিল সে সময় কাশেম সুমনের গার্লফ্রেন্ডের বান্ধবীর সাহায্যে গোপন ক্যামেরায় সেই মুহূর্তগুলো ভিডিও করে ফেলে। সুন্দর মতো পরদিন মেয়র ডাব্লিউ সাহেব সুমনকে আড়ালে ডেকে সেই ভিডিওটা দেখায় এবং তাকে বলে দেয় এখন থেকে যদি সে ডাব্লিউ এর কথা মতো কাজ না করে তাহলে এই ভিডিও ফুলমনিরহাটের মানুষের মোবাইলে পাঠানোর ব্যবস্থা সে করবে। পুরো ব্যাপারটাতে সুমন ভীষণ ঘাবড়ে যায়। এভাবে করে তার গার্লফ্রেন্ডের বান্ধবী বিট্রে করবে সে ভাবতে পারেনি। তবে সে কিন্তু ডাব্লিউ সাহেবের পাপেট হয়ে থাকতে রাজি হচ্ছিল না। সে চিন্তা করে তার গার্লফ্রেন্ডকে বিয়ে করে ফেলবে। এরপর ডাব্লিউ ভিডিও ছেড়ে দিলেও তার কিছু যাবে আসবে না। তবে এ ব্যাপারে বিরোধিতা করে তার গার্লফ্রেন্ড লিলি। তার কথা হচ্ছে বিয়ে করুক আর নাই করুক, তাদের সেই গোপন মুহূর্তের ভিডিও যদি ছড়িয়ে যায় তাহলে তার আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। ফলে উপায়ন্তর না দেখে সুমন রাজি হয় ডাব্লিউ এর হয়ে কাজ করার জন্য। প্রথম অ্যাসাইনমেন্ট হিসাবে ডাব্লিউ তাকে পাঠায় বুদ্ধিজীবী মোজাফফরের কাছে। বুদ্ধিজীবীরা সবসময় সুন্দর কথার আড়ালে নিজের আসল মন্তব্য লুকিয়ে রাখে। সুমনকে একা পেয়ে মোজাফফর সাহেব তার মনের ভেতরে সব ক্রোধ উগরে দেন। তিনি ডাব্লিউ সাহেবকে ভীষণ ঘৃণা করেন। তিনি সুমনকে পরামর্শ দেন নির্বাচন বর্জন করে ডাব্লিউ সাহেবের বিপক্ষে হীরক আলমের মতো কাউকে দাঁড় করিয়ে দিতে এবং সবাই মিলে হীরক আলমকে ভোট দিয়ে জিতিয়ে দিতে, যাতে ডাব্লিউ চূড়ান্ত রকম অপমানিত হয়। এসব কথার রেকর্ডিং সময় মতো পৌঁছে যায় ডাব্লিউ সাহেবের কাছে। প্রথম অ্যাসাইনমেন্ট শেষ করার পর ডাব্লিউ সুমনকে কথা দেয় ক্ষমতায় থাকলে তাকে ভালো একটা ব্যবসা দাঁড় করিয়ে দেবে। পরদিন টেনিস খেলার ফাঁকে ডাব্লিউ সাহেব রেকর্ডিংটা শুনিয়ে দেয় মোজাফফর সাহেবকে। মোজাফফর অবশ্য কাউন্টার দেয় এই বলে যে সে ইচ্ছে করেই সুমনকে ডাব্লিউ এর বিপক্ষে কথা বলেছে, যাতে সুমনের পেট থেকে কিছু কথা বের করতে পারে সে। আপাতত পরিস্থিতি ট্যাকেল দিতে পারলেও নিজেকে ডাব্লিউ সাহেবের খাস লোক প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগে মোজাফফর। পরদিন ডিসি ম্যাডামের মিটিংয়ে সুশীল সমাজের প্রতিনিধি হিসাবে মোজাফফর সাহেব বলেন, এই সমাজে নির্বাচনের মাধ্যমে নেতা নির্বাচন করা হয় আমজনতার ভোটে, আর আমজনতার একটা বড় অংশ যারা টয়লেটের ফ্লাশও ঠিকমতো করতে পারে না এরকম। এই অশিক্ষিত মানুষদের ভোটে নির্বাচিত হবার চেয়ে আগামী 5 বছর ডাব্লিউ সাহেবের মেয়র থাকাই এই শহরের উন্নয়নের জন্য প্রয়োজন। সেই সাথে গেয়ে ওঠে কবির সুমনের সেই গান, প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, তৃতীয়ত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত তোমাকে চাই। তবে এই বক্তব্যে সাধারণ মানুষের মনে হাস্যরস উদ্রেক ছাড়া অন্য কোনো পরিবর্তন হয় না। ফলে ডাব্লিউ সাহেব নির্বাচনের আগাম প্রস্তুতি নেওয়া শুরু করে। মিষ্টি কুমড়া মার্কায় পোস্টার ছাপানো হয় তার। তবে নামের সাথে ব্যারিস্টার বা ডাক্তার কোনো একটা ডিগ্রি লাগিয়ে দেওয়ার নির্দেশ দেন মেয়র ডাব্লিউ। আজকাল এই সমস্ত ডিগ্রি কিনতেই পাওয়া যায়। আর সেই সাথে কয়েকটা বিরাট বড় সাইজের পোস্টার বানিয়ে সারা শহরে মিছিল করে ডাব্লিউ বাহিনী। তবে দীর্ঘদিন জনবিচ্ছিন্ন থাকায় সাধারণ মানুষের প্রতি একটা ঘৃণা তৈরি হয়েছে ডাব্লিউ সাহেবের। কারো সাথে হাত মেলালে কেমন একটা নোংরা ফিলিং হয় এবং গা রিরি করে ওঠে তার। সাথে সাথে হাত ধোয়ার জন্য ব্যাকুল হয়ে যান তিনি। বুঝতে হবে তিনি এখন ভিভিআইপি বলে কথা। শুধু নিজের জনপ্রিয়তা বাড়ানোর জন্য মিছিল করেই ক্ষান্ত হয়নি ডাব্লিউ। সেই সাথে প্রতিপক্ষ শিবিরেও ফাটল ধরাতে সে ছিল ব্যতিব্যস্ত। এই জন্য ডাব্লিউ দ্বিতীয় অ্যাসাইনমেন্ট দেয় ছাত্রনেতা সুমনকে। সুমন বিরোধী দলীয় ঐক্যজোটের মিটিংয়ে গিয়ে বিরোধী দলের নেতা কাজী হাবলুর বিরুদ্ধে কথা বলে আসে।
সে বলে কাজী হাবলু 15 বছর আগে যখন মেয়র ছিল তখনও শহরে চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ড কম হয়নি। তারা এক সন্ত্রাসীকে সরাতে গিয়ে অন্য সন্ত্রাসী আনতে চায় না। কাজী হাবলুর মাথায় তো এসব শুনে আকাশ ভেঙে পড়ে, কারণ হঠাৎ করে তার নিজের ছাত্র নেতা তার বিরুদ্ধে কথা বলা শুরু করে দিয়েছে। সবকিছু মোটামুটি ঠিকই চলছিল, কিন্তু সাধারণ জনগণের প্রতি ডাব্লিউ সাহেবের ঘৃণা কমছিল না। তার ইগো তাকে বাধা দিচ্ছিল সাধারণ গরিব মানুষের কাছে গিয়ে ভোট ভিক্ষা চাইতে। এ কারণে তার স্ত্রীর পরামর্শে ডাব্লিউ সাহেব মেন্টাল কাউন্সেলিং নেয় ইগো কমানোর এবং অ্যাঙ্গার ম্যানেজমেন্ট করার জন্য। বিদেশি এক ট্রেনার তার জন্য মেন্টাল কাউন্সেলিংয়ের সেশন আয়োজন করে ফয়েজ লেকে। লেকের মনোরম পরিবেশে সহচর মিলনকে নিয়ে মেডিটেশন ট্রেনিং নিতে থাকে মেয়র ডাব্লিউ। তবে ধীরে ধীরে ডাব্লিউ এর ধৈর্যের বাঁধ ভাঙতে থাকে। সেই বিদেশি ট্রেনার তাকে এবং তার সহচর মিলনকে একই পাল্লায় মাপছিল। সে প্রথমে তাদেরকে একসাথে ব্রিদিং এক্সারসাইজ করায়, তারপর মিলনকে একই রুমে থাকতে বলে ডাব্লিউ এর সাথে। ইগো ভাঙার এক্সারসাইজ হিসাবে এক পর্যায়ে মিলনের পা ধরে ধ্যান করতে বলা হয় ডাব্লিউ সাহেবকে। ব্যাস, আর যায় কোথায়। মেয়র ডাব্লিউ মেডিটেশনের সানডে মানডে ক্লোজ করে সেখান থেকে বের হয়ে আসে। এত মানসিক চাপ আর নিতে পারে না মেয়র সাহেব। তিনি ফুলমনির হাটে ফিরে গিয়ে সবাইকে ডেকে ঘোষণা করেন আজ থেকে তিনি রিটায়ারমেন্টে চলে যাবেন, অর্থাৎ নেক্সট ইলেকশনে তিনি আর অংশ নেবেন না। তবে তার দলের লোকজন এটা মানে না। ডাব্লিউ যদি ইলেকশন না করে তাহলে বিরোধী দলের নেতা হাবলু বিজয়ী হবে, আর হাবলু বিজয়ী হলে তাদের এলাকা ছাড়া করবে। কাজেই নিজের দলের লোকদের চাপে ডাব্লুকে বাধ্য হয়ে ইলেকশনে দাঁড়াতে হয়। আসলে গদি ছাড়া খুবই কঠিন। মোজাফফর মদের আসরে তার বন্ধুদের একটা এক লাইনের কবিতা বলেছিল। কবিতাটা হলো, সহিস ঘোড়ায় চড়া শেখালে যদি, নামা কেন শেখালে না। এই কবিতাটার নাম হচ্ছে গদি। যাই হোক, কাশেম দুবাইতে ডাব্লিউ এর পাঠানো অবৈধ টাকা দিয়ে লাক্সারি অ্যাপার্টমেন্ট কিনেছে। ডাব্লিউ এই উপলক্ষে দেশে মিলাদের আয়োজন করে। ওই যে আমরা নতুন বাসা বাড়ি কিনলে যে মিলাদ দেই, অনেকটা এরকম। হারাম টাকা দিয়ে কেনা হলে কি হবে, নতুন বাড়ি বলে কথা। এর মধ্যে ডাব্লিউ জানতে পারে ডিসি ম্যাডাম সুপারিশ করেছেন যাতে এই এলাকার এসপিকে পরিবর্তন করা হয়। আর বর্তমান এসপি সাহেব ছিলেন মেয়র ডাব্লিউ এর পয়সা খাওয়া খাস লোক। ডাব্লিউ অনেক চেষ্টা করে এসপি এর বদলি ঠেকানোর জন্য, কিন্তু ডিসি এর ক্ষমতার সাথে পেরে ওঠে না। কাজেই সেই সিদ্ধান্ত নেয় চারপাশে ছড়িয়ে দেবে নতুন ডিসি হলো পাকিস্তানের দালাল। কিন্তু তার সহচর সুজনের কাছ থেকে সে জানতে পারে ডিসি শেফালি হালদার একজন হিন্দু ভদ্র মহিলা, অর্থাৎ তাকে পাকিস্তানের দালাল বানানোর কোনো উপায় নেই। ডিসিকে টলানোর উপায় না পেয়ে এবার সে লাগে ডিসির স্বামী সেই ফার্স্ট লেডি মাধবের পিছনে। আগেই দেখেছি আমরা মাধব একটু তেলবাজি পছন্দ করে। চেয়ারে বসে সে মেয়রের বেশ ভালোই আতিথেয়তা গ্রহণ করে এবং কথা দেয় সর্বোচ্চ চেষ্টা করবে ডাব্লিউ এর সাথে ডিসি সাহেবের সমস্যা মিটিয়ে ফেলার। যাবার সময় ডাব্লিউ মাধবের সাথে একটা সেলফিও তুলে ফেলে। ডাব্লিউ সাহেব সাথে সাথে মাধবের সাথে তোলা সেই সেলফিটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেয়। আর ডাব্লিউ এর লোকেরা সেটা শেয়ার দিয়ে বলতে থাকে ডিসি ম্যাডামের সাথে ডাব্লিউ এর সব সমস্যা মিটে গেছে, ইলেকশনে জেতা এবার ঠেকায় কে। এ খবর শোনার সাথে সাথে ডিসি ম্যাডামের মাথা গরম হয়ে যায়। ঘুম থেকে উঠিয়ে সে তার স্বামীকে বাসা থেকে বের হয়ে আমেরিকা চলে যেতে বলে। মাধব অবশ্য পরে মাপ চেয়ে বলে সে আসলে রাস্তায় হাঁটতে বের হয়েছিল, পথে প্রস্রাবের বেগ আসায় ডাব্লিউ এর বাসায় গিয়েছিল এবং সেখানেই ডাব্লিউ তার সঙ্গে সেলফি তুলে ফেলে। আপাতত মাধবকে মাফ করে দিলেও ডাব্লিউকে কিন্তু মাফ করে না ডিসি ম্যাডাম। সে এই হেনস্থার প্রতিশোধ স্বরূপ সরাসরি ডাব্লিউ এর বিপক্ষে লেগে যায়। সে সেই নগর সেবা অ্যাপ বন্ধ করে দেয় যেটা দিয়ে ডাব্লিউ সবার উপরে আড়ি পাতত। এই ঘটনা ঘটার সাথে সাথে ডাব্লিউ মাধবের সঙ্গে দেখা করে, কিন্তু মাধব বলে দেয় তার আসলে কোনো পাওয়ার নেই। বউকে প্রচণ্ড ভয় পায় সে। একটু খাতির পাবার লোভে সেদিন সে ডাব্লিউ সাহেবকে মিথ্যে আশ্বাস দিয়েছিল। ডাব্লিউ বুঝতে পারে না এখন কি করবে। নির্বাচন ঘনিয়ে আসছে, তার সেই নাগরিক সেবা অ্যাপও বন্ধ। কাজেই ডাব্লিউ এর পক্ষে মানুষের ফোনে আর আড়ি পাতা সম্ভব হচ্ছে না। কে পক্ষে আর কে বিপক্ষে সেটা বোঝার জন্য ডাব্লিউ নতুন একটা কাহিনী করে। এই প্ল্যানটার কথা শুধুমাত্র তার ডান হাত জাকির এবং তার স্ত্রী শৈলী জানত। ডাব্লিউ সাহেব কাউকে কিছু না বলে বান্দরবনে চলে যায়। তারপর দিন ভোরে তার এলাকাতে মাইকিং করে পুরো এলাকাবাসীকে জানিয়ে দেওয়া হয় বান্দরবনে সড়ক দুর্ঘটনায় মেয়র ডাব্লিউ মারা গেছেন। সাথে সাথে কয়েকজন মানুষ নগদে পোল্টি দিয়ে ডাব্লিউ এর দল থেকে হাবলুর দলে চলে যায়। এদের মধ্যে একজন ছিল বুদ্ধিজীবী মোজাফফর। ডাব্লিউ মারা যাবার খবর আসার সাথে সাথেই বিরোধী দলের নেতা কাজী হাবলুর সাথে সে দেখা করতে যায়।
বিরোধী দলের নেতা কাজী হাবলু অবশ্য হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিল। যদিও তিনি সম্পূর্ণ সুস্থ, তারপরও সে জানে ডাব্লিউর অ্যাক্সিডেন্ট হয়ে মরুক আর মাথায় বাজ পড়ে মরুক, তার মৃত্যুর কারণে তার বিরুদ্ধেই মামলা করা হবে। কারণ সরকারি দলের নেতা মরলে সবসময় মামলাটা খায় বিরোধী দলের নেতাই। তবে আইসিইউ থেকে কাজী হাবলু বুদ্ধিজীবী মোজাফফরের পরামর্শে ডাব্লিউ এর মারা যাওয়া উপলক্ষে একটা আনন্দ মিছিলের আয়োজন করে। সেই মিছিলের নেতৃত্ব দেয় সুশীল সমাজের প্রতিনিধি হিসাবে মোজাফফর। তবে এতদিন ধরে ডাব্লিউ এর গোলামি করার পর এখন মোজাফফরকে তার বিরুদ্ধে কথা বলতে শুনে মানুষজন তার দিকে জুতা নিক্ষেপ করে। ডাব্লিউ ইতিমধ্যে জাকিরকে বলে দিয়েছে তার মৃত্যুর খবর শুনে যারা পোল্টি দিয়েছে তাদের তালিকা রেডি করে ফেলতে। রাতে সে মোজাফফরকে ভিডিও কল করে শাসায় এবং জানিয়ে দেয় সে বেঁচে আছে আর ফিরে এসে মোজাফফরের 12টা বাজাবে। মোজাফফর হাবলুকে এই সংবাদ দিলে সে হাসপাতাল থেকে রিলিজ নিয়ে চলে আসে। যেহেতু ডাব্লিউ বেঁচে আছে, কাজে তার এখন আর মামলা খাওয়ার ভয় নেই আর হাসপাতালেও ভর্তি থাকা লাগবে না। তবে আমরা দেখতে পাই কে বা কারা ডাব্লিউ এর পেছনে লোক লাগিয়ে দিয়েছে। ইতিমধ্যে তার হোটেলে ফোন করে তারা খোঁজ নেয় এবং রাস্তায় ডাব্লিউ এর পিছু নেয়। ডাব্লিউ পালিয়ে হোটেলে এসে লুকালেও শেষ রক্ষা হয় না। তার হোটেল রুমের বাথরুমে লুকিয়ে থাকা একজন শুটার ডাব্লিউকে গুলি করে পালিয়ে যায়। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। আবার এই খবর শুনে মামলা খাওয়ার ভয়ে তার ভাই বিরোধী দলীয় নেতা কাজী হাবলু আইসিইউতে ভর্তি হয়ে যায়, যাতে তার নামে মামলা না করতে পারে। মেয়র ডাব্লিউ এর গুলি খাওয়ার ঘটনা চারিদিকে আলোড়ন তোলে। তার স্ত্রী শৈলী লাইভে এসে সবাইকে বলে তার স্বামীর অ্যাক্সিডেন্টে মারা যাবার খবরটা আসলে ভুল। তাকে গুলি করা হয়েছে এবং সে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। কাশেম তখন শৈলীকে ফোন করে আবার কান পড়া দেয়, কারণ ডাব্লিউ এর বান্দরবনে যাওয়ার খবর জানতো শুধু জাকির এবং শৈলী। শৈলী বুঝতে পারে জাকির কিছু একটা করলেও করতে পারে। শৈলী মুখে কাজী হাবলুর উপরে তার স্বামীকে হত্যা চেষ্টার দায় চাপালেও পরে পার্টির লোকদেরকে সতর্ক করে দেয় জাকিরের ব্যাপারে। এর মধ্যে ডাব্লিউ সুস্থ হয়ে ওঠে। সেও কাশেমের কথায় সন্দেহ করা শুরু করে দেয় জাকিরকে। তার ধারণা জাকির অনেক আগের থেকেই ডাব্লিউকে সরিয়ে নিজে মেয়র হবার চেষ্টা করছে। এর আগে হাবলুকে মারার দায়িত্ব দিলেও জাকির মেরে ফেলেছিল হাবলুর বউকে। ফলে মানুষ ডাব্লিউকে ঘৃণা করা শুরু করে। আবার এখন বান্দরবানে ডাব্লিউর উপরে হামলা চালানো হয়েছে। সবই করা হয়েছে ডাব্লিউকে রাজনীতি থেকে চিরতরে সরানোর জন্য। এসব কারণে জাকিরকে আর পার্টি অফিসে ঢুকতে দেওয়া হয় না। জাকিরের জায়গা দখল করতে হেলিকপ্টারে করে দুবাই থেকে বাংলাদেশে ফুলের মালা গলায় দিয়ে চলে আসে সোনা কাশেম। প্রথমেই সে হাসপাতালে দেখতে যায় ডাব্লিউকে, তারপর লোক দিয়ে উঠিয়ে নিয়ে আসায় সেই জাকিরকে। জাকির একদিন সুযোগ পেয়ে যেভাবে তার লুঙ্গি খুলে দিয়েছিল, ঠিক একই জায়গায় দাঁড় করায় তাকে। বাজার থেকে একটা লুঙ্গি এনে পরায় জাকিরকে। তারপর মিলনকে দিয়ে সবার সামনে জাকিরের লুঙ্গি খুলে পুরাতন ঘটনার প্রতিশোধ নিয়ে নেয় কাশেম। অতপর আবার হেলিকপ্টারে করে দুবাইতে ব্যাক করে আমোদ প্রমোদে গা ভাসায় সে। ডাব্লিউ একটু সুস্থ হলে তাকে নিয়ে বের হয় মিছিল। গুলি খাওয়ায় মানুষের ভালোই সিম্প্যাথি পাচ্ছিল সে। যথারীতি লাইভে এসে বিরোধী দলীয় নেতা কাজী হাবলুর উপর নিজের উপরে হামলার এই দায় চাপিয়ে দেয় সে। তবে তার সুখের দিন বেশি দিন থাকে না। নতুন এসপি জয়েন করার সাথে সাথে পুরাতন সব কেস ফাইল আবার রিওপেন করে। ইনভেস্টিগেট করে সে জাকিরের একটা পুরাতন কল রেকর্ড খুঁজে পায়, যেখানে জাকির তার এক সহকারীকে নিয়ে প্ল্যান করছিল কিভাবে কাজী হাবলুর উপরে হামলা হবে। বলাই বাহুল্য, এই হামলার কারণেই কাজী হাবলুর স্ত্রী মারা যায়। এই কল রেকর্ড চারিদিকে ছড়িয়ে গেলে কাজীর স্ত্রী হত্যা মামলায় জাকিরের বিরুদ্ধে চার্জশিট তৈরি করা হয়। বোরকা পরে জাকির পালানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয় না। তার নিজের লোক বেইমানি করে তাকে পুলিশের হাতে ধরিয়ে দেয়। এই কেসে জাকির এমনভাবে পেঁচিয়ে যায় যে সে বুঝতে পারে তার পক্ষে বেঁচে যাওয়া অসম্ভব। তার উপর সরকারি দলের সাপোর্ট এখন আর তার উপরে নেই। ডাব্লু সাহেব নিজের ডান হাত হিসাবে বেছে নিয়েছে সোনা কাশেমকে। জেলে বসে জাকির সিদ্ধান্ত নেয় সে 164 ধারায় জবানবন্দি দিয়ে রাজসাক্ষী হবে। মেয়র ডাব্লু সাহেব যখন নবান্ন উৎসবের গানের অনুষ্ঠান উপভোগ করছিলেন, সেই সময় খবর আসে জাকির 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সেখানে সে প্রমাণসহ বলেছে কাজী হাবলুর উপর হামলা চালিয়েছিল সে ডাব্লিউ এর কথায়, আর সেই হামলাতে কাজী হাবলুর স্ত্রী মারা যায়। ফলে কাজীর স্ত্রী মারা যাবার কেসে মেয়র ডাব্লিউও জড়িয়ে পড়ে। নতুন এসপি ডাব্লিউ এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে দেয়। এই দিনটার জন্যই কালো টাকা দিয়ে দুবাইতে বাড়ি কিনেছিল ডাব্লিউ। তার একটা ভিন্ন পরিচয়ের পাসপোর্ট আছে। তার বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আসার আগেই সেই পাসপোর্ট দিয়ে দুবাইয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে সে। দুবাইতে কাশেম তাকে রিসিভ করে। তবে কাশেম জানতো না যে ডাব্লিউ এত ঝামেলায় পড়ে গেছে।
ডাব্লু তাকে বলে এমনিতেই মানসিক প্রেশার কাটানোর জন্য কয়েকদিন দুবাই ঘুরতে এসেছে সে। দেশে কিন্তু বিক্ষোভ শুরু হয়ে যায়। ডাব্লু এর বিরুদ্ধে বিরোধী দলের লোকেরা সোচ্চার হয়ে ওঠে। তার পার্টি অফিসে ভাঙচুর করা হয়। তার দলের লোকদেরকে গণধোলাই দেওয়া হয়। এতদিন যাদের সম্পত্তি ডাব্লিউ দখল করেছিল তাদের মুখ খোলা শুরু করে। ডাব্লিউ এর সেই সহচর ছানাদায়ের 10 কোটি টাকার বিস্কুটের ফ্যাক্টরি মাত্র 10 লাখ টাকায় জোর করে কিনে নিয়েছিল ডাব্লিউ। এমনকি তার ছোট ভাই বিরোধী দল করায় তাকেও গুম করে ফেলেছিল 4 বছর আগে। ছানাদার মতো অসংখ্য লোক সব হারিয়ে ডাব্লিউ এর পিছে ঘুরেছে এতদিন। পাছে তাদের বিশ্বস্ততা দেখে ডাব্লিউ এর মন গলে এবং তাদেরকে সম্পত্তি ফিরিয়ে দেয়। এ সমস্ত কারণে ডাব্লিউ এর দলের সব লোকই দৌড়ের উপরে ছিল। মার্ডার কেস থাকায় ডাব্লিউ এর পক্ষে আর নির্বাচন করাও সম্ভব না হওয়ায় তার স্ত্রী শৈলী সিদ্ধান্ত নেয় সেই ইলেকশনে দাঁড়াবে। ডাব্লিউ দুবাইতে প্রথম কয়েকদিন ঘুরে ফিরে আনন্দেই সময় কাটায়। কিন্তু সমস্যা হয় যখন ইন্টারপোল তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করে। একদিন রেস্টুরেন্টে খেতে গিয়ে দেখে তার ক্রেডিট কার্ড আর কাজ করছে না। তখন দেশে ফোন করে শৈলীর কাছে জানতে পারে দেশে তার সমস্ত সম্পত্তি ক্রোক করা হয়েছে। ইতিমধ্যে সমস্ত ব্যাংক অ্যাকাউন্টও ফ্রিজ করা হয়েছে। আবার সে যার যার ফ্যাক্টরি দখল করেছিল সেগুলো প্রকৃত মালিককে ফিরিয়ে দেওয়া হয়েছে। আপাতত ডাব্লিউ এক হুন্ডি ব্যবসায়ীর কাছ থেকে টোকেন দিয়ে কিছু টাকা নেয় চলার জন্য। ডাব্লিউ এর এই অবস্থা দেখে কাশেম দেশে খোঁজ নিয়ে জানতে পারে ডাব্লিউ এখন কপর্দক শূন্য অবস্থায় পরিণত হয়েছে। এই অবস্থায় আমরা কাশেমের আসল চেহারা দেখতে পাবো। কাশেম রাতে একটা কেক নিয়ে যায় ডাব্লিউ এর কাছে এবং বলে আজকে তার জন্মদিন। ডাব্লিউ তাকে শিখিয়েছিল রাজনীতি অনেক খারাপ জায়গা, এখানে নাকি অজগর সাপকেও বালিশ ভেবে মাঝে মাঝে ঘুমিয়ে থাকতে হয়। আসলে ডাব্লিউ যখন কাশেমকে নিজের অবৈধ অর্থ পাঠাতো দুবাইতে ফ্ল্যাট কিনে দেওয়ার জন্য, কাশেম তখন সেই টাকা দিয়ে নিজের নামে ফ্ল্যাট কিনেছিল। অর্থাৎ এই ফ্ল্যাটটা আসলে ডাব্লিউ এর নয়, সেটা কাশেমের। তবে কাশেম জানায় ডাব্লিউ চাইলে এখানে গা ঢাকা দিয়ে থাকতে পারে। সে চোর হলেও মানবিক চোর। আপনারা যারা 420 নাটকটা দেখেছিলেন সেখানে মন্টু এক বৃদ্ধের বাড়ির দখল করে নিয়েছিল এবং পরে সেই বৃদ্ধকে বাড়ি ভাড়া দিয়ে সেই বাড়িতে থাকা লেগেছিল। কাশেম অন্তত এত নিচে নামবে না। সে ডাব্লিউকে গেস্ট রুমে থাকতে দেবে এবং কোনো বাড়ি ভাড়াও নেবে না। ডাব্লিউ বুঝতে পারে তার হাতে আর কোনো ক্ষমতা নেই। রাজনীতি করতে গেলে মাঝে মাঝে এভাবে লো প্রোফাইলে গা ঢাকা দিয়ে থাকতে হয়। পরদিন কাশেমের কাছে গিয়ে সে বলে কোনো দিন এই বাড়ির মালিকানা নিয়ে সে কোনো ঝামেলা করবে না। বিনিময়ে তাকে একটা কাজ দিতে হবে কাশেমকে, যাতে সে মোটামুটি খেয়ে পড়ে দুবাইতে চলতে পারে। কাশেম প্রথমে তাকে তার সোনার দোকানে কাজ করার অফার দেয়, কিন্তু ডাব্লিউ এর মাথায় ঝুলছে ইন্টারপোলের রেড নোটিশ। কেউ দেখে ফেললেই বিপদ। তাই আপাতত সোনা কাশেমের ফ্ল্যাটে কাজের ছেলে হিসাবে কাজ পায় ডাব্লিউ। পরনের দামি জামা খুলে তাকে পরতে হয় চাকরের পোশাক। আর সোনা কাশেম ডাব্লিউ এর পাঠানো টাকা নিজের করে নিয়ে আমোদ ফুর্তি করতে থাকে দুবাইয়ে। পরদিন ডাব্লিউ শৈলীকে ফোন করে। তার উপরে বান্দরবনে যে গুলির ঘটনা ঘটেছিল সেটা সে ভেবেছিল এতদিন জাকির করিয়েছে। এ কারণে এতদিনের বিশ্বস্ত জাকিরকে সে হত্যা মামলায় ফাঁসিয়ে দিয়েছিল। কিন্তু কাশেমের কুটচাল ধরার পর এখন তার মনে হচ্ছে আসলে জাকির নয়, কাশেমই হয়তো লোক দিয়ে তার উপরে হামলা করেছিল। সে শৈলীকে ব্যাপারটা নিয়ে একটু খোঁজ নিতে বলে। তবে শৈলী জানায় তাদের অবস্থা খুব খারাপ। দেশে তাদেরকে অনেক চাপে রাখা হয়েছে। যে সমস্ত লোককে ডাব্লিউ লক্ষ লক্ষ টাকা দান করেছে তাদের কাছে টাকা চাইতে গেলে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে শৈলীদের। ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ থাকায় অর্থনৈতিকভাবে খুবই কষ্টে আছে শৈলী এবং তার মেয়ে। খুব মুষড়ে পড়ে ডাব্লিউ। সে তার দীর্ঘদিনের সহচর মিলনের কাছে ফোন করে কান্নাকাটি করে। মিলনের সাথে সে সবসময় খুব খারাপ ব্যবহার করলেও মিলন আসলে ডাব্লিউকে অনেক ভালোবাসত। ডাব্লিউ ভাবতে থাকে সে যে এত বছর মেয়র ছিল, বিরোধী দলের নেতাকর্মীদের সাথে খারাপ আচরণ করে গেলেও সে তো অনেক উন্নয়ন করেছে, অনেক দান খয়রাত করেছে। তারপরও তার ব্যাপারে ভালো কিছু কেউ মনে রাখেনি। এমনকি সে যাদের সরাসরি উপকার করেছে তারা কেউই তার পাশে দাঁড়াচ্ছে না। এলাকার মানুষ তাকে প্রচণ্ড ঘৃণা ভরে দেখছে। এর কারণ ডাব্লিউ বুঝতে পারে না। তবে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। ডাব্লিউ এখনও স্বপ্ন দেখে কোনোদিন সে দেশে ফিরবে, আবারও ক্ষমতায় যাবে। আপাতত দেশের মানুষের কাছে রিলেভেন্ট থাকার জন্য সে একটা প্ল্যান করে। তার এক সহচরকে ফোন করে তার কথা রেকর্ড করে ছেড়ে দিতে বলেছে। রেকর্ডিংয়ে সে তার সহচরকে কিছু ফাঁকা বুলি দেয়। সে দেশে আসবে। যারা যারা তার নেতাকর্মীদের উপর অত্যাচার করেছে তাদের লিস্ট করে রাখতে বলে সেই সহচরকে, কারণ দেশে আসলে সে কাউকে ছাড়বে না। যদিও ডাব্লিউ এর পক্ষে আবার দেশে আসা নিকট ভবিষ্যৎ সময়ের জন্য অনেকটাই অসম্ভব। সরকারের সহযোগিতা নেই মানুষের সমর্থন। দলের লোকজন সবাই আছে দৌড়ের উপর। টাকা পয়সা যা করেছিল
হয় সব ফ্রিজ করা হয়েছে, না হলে সোনা কাশেমের মতো সুযোগ সন্ধানীরা লুটে নিয়েছে। এখন তার ভাগ্যে আছে শুধুই অনুশোচনা করার সুযোগ। এখানেই 840 সিরিজটি শেষ করা হয়। তবে আমার কাছে পলিটিক্যাল ড্রামা হিসাবে 420 সবার সেরা। 420 সিরিজের প্রতি পর্বে প্রচণ্ড নাটকীয়তা এবং হিউমার ছিল। আমার এখনও মনে পড়ে 420 সিরিজের সেই মন্টু কিসলুর অনবদ্য জুটির কাহিনী। 420 এবং 840 ড্রামা সিরিজের মধ্যে আরেকটা ইন্টারেস্টিং মিল আছে। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা নেয়ার পর মুক্তি পেয়েছিল 420 ওয়েব সিরিজ। এর প্রায় 17 বছর পর আবার যখন একটা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এলো, তখন মুক্তি পেল 840 ড্রামা সিরিজ। সম্ভবত এর পরের পলিটিক্যাল ড্রামা সিরিজটা পাবার জন্য আমাদেরকে আরও একটা তত্ত্বাবধায়ক সরকারের জন্য অপেক্ষা করা লাগতে পারে। জোকস অ্যাপার্ট, বাংলাদেশের সমকালীন রাজনীতির প্রেক্ষাপটে 420 যেমন রেলেভেন্ট ছিল, 840ও কিন্তু সেরকমই রেলেভেন্ট। কমেন্ট করে জানান আপনারা 840 ড্রামা সিরিজের সঙ্গে বাস্তবতার কি মিল পেলেন। কোন চরিত্রের সঙ্গে বাস্তবের কোন চরিত্র মিলে যায় সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই এক্সপ্লেনেশন ভিডিওটি শেষ করছি। আপনাদের ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে উৎসাহিত করুন এবং এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় বিদায়।